নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। আজ একাদশ শ্রেণী মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন চ্যাপ্টার আমরা সবার সঙ্গে আলোচনা করব, পড়াশোনা করব। তা আমি প্রথমে পিপিটির মধ্য দিয়ে শুরু করি। প্রথমে দেখা যাক যে গ্র্যাভিটেশন কাকে বলা হয় বা গ্র্যাভিটেশন কি। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু পার্টিকেলস ইন দ্য ইউনিভার্স ইজ কল্ড গ্র্যাভিটেশন। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই আমরা গ্র্যাভিটেশন বলি। এবং এই আকর্ষণ বলের মান কত হবে, সেই আকর্ষণ বলের মান জানতে গেলে আমাদের সূত্র জানতে হবে। নিউটনের সূত্রের সাহায্যে আমরা সেই আকর্ষণ বলের মানটা বের করতে পারবো। কীভাবে আমরা আকর্ষণ বলের মানটা বের করতে পারবো না, M1 এবং M2 ভরের যে দুটো বস্তু আছে এবং এই দুটো বস্তু একই সরলরেখায় আছে, আর এদের মধ্যে আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় এবং তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ এই বল F1 বা F2 যে কোনোটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি এবং দুটো সমান হবে। অর্থাৎ F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু G ইন্টু M1 ইন্টু M2 বাই আর স্কোয়ার। জিকে আমরা কি বলবো না, জি হচ্ছে একটা ধ্রুবক যাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবং এই জি এর যে মান সেটা আমরা জানি, তবে এই ভেক্টর ফর্মে আমরা আগে দেখে নিই যে বলের মানটা কত হয়। অর্থাৎ F ইকুয়াল টু মাইনাস আর ইউনিট ভেক্টর জি M1 M2 বাই আর স্কোয়ার। নেগেটিভ সাইনটা কেন দেওয়া আছে না, নেগেটিভ সাইনটা হচ্ছে যেহেতু একটা আকর্ষণ বল তাই জন্য আমরা নেগেটিভ সাইনটা দিচ্ছি। দ্য নেগেটিভ সাইন অন দ্য রাইট হ্যান্ড সাইড indicates the attractive nature of gravitational force. ডাইমেনশন দেখি, জি এর ডাইমেনশনটা কি, m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। জি এর ইউনিট নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 এবং জি এর যে মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এবার এই জি যেটা বললাম যে ধ্রুবক, তাকে আমরা বলি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ইউনিভার্সালিটি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন কি বলছে যে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডাজ নট ডিপেন্ড অন দ্য স্টেট অফ দ্য অবজেক্ট, লিকুইড, সলিড বা গ্যাস। অর্থাৎ এই যে আকর্ষণ বলের মান কার কার উপর ডিপেন্ড করছে না, না বস্তুটি তরল, কঠিন বা গ্যাস যাই হোক না কেন তার উপরে নির্ভর করবে না। দেয়ার কেমিক্যাল কম্পোজিশন, রাসায়নিক যে উপাদান তার উপর ডিপেন্ড করবে না, টেম্পারেচার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না, এবং দ্য ইন্টারমিডিয়েট মিডিয়াম অর এনি আদার ফ্যাক্টরস, অর্থাৎ তাদের মধ্যবর্তীতে কি আছে মাধ্যমটা তার উপরে ডিপেন্ড করে না। তবে কোথায় পরিবর্তন হবে না, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইজ নিয়ার টু দ্য ভেলোসিটি অফ লাইট, যদি কিনা বস্তুর গতিবেগটি আলোর বেগের কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু খাটবে না এই নিয়মটি। এছাড়া ইফ দ্য অবজেক্ট ইজ ভেরি ক্লোজ টু দ্য সান, যদি সূর্যের খুব কাছাকাছি থাকে সেই অবজেক্টটি, তাহলেও কিন্তু এখানে জি এর মানটি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে সর্বজনীন মহাকর্ষ বলা যাচ্ছে না। আর নেক্সট আমরা দেখি যে স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে কি রিলেশন। স্মল জি মানে কি, এটাকে আমরা বলি যে অভিকর্ষজ ত্বরণ, আর জিকে বললাম হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাদের মধ্যে কি সম্পর্ক একটু আমরা দেখি। দেখো যে ছবিটা আছে, এম ভরের একটি পৃথিবী আমি কল্পনা করলাম এবং আর হচ্ছে তার ব্যাসার্ধ, এবং স্মল এম বস্তু, তা পৃথিবী সেই বস্তুকে যে আকর্ষণ করবে মহাকর্ষ বল যেটা আমরা বলি সেটা কত হবে না, F ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার।
মানে দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে বস্তুটি আছে এম ভরের, সেই দূরত্ব হচ্ছে আর। এবং এম ভরের যে বস্তু তার জি যদি অভিকর্ষ ত্বরণ থাকে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এটাও লিখতে পারি যে এফ ইকুয়াল টু এম জি, কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেটাকে আমরা বলি ওজন। তা সেটা যদি এফ দিয়ে প্রকাশ করলাম, তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে এম জি। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটো সমান। এরপরে আমরা দুটো সমীকরণ সমান করলে কি করব না, দুই দিকে এম এম ক্যান্সেল হয়ে গেল এবং জি ইকুয়াল টু হলো জি এম বাই আর স্কোয়ার, অর্থাৎ স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে আমরা সম্পর্ক পেলাম। দেখেই বোঝা যাচ্ছে যে দ্য ভ্যালু অফ জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস, সাইজ অ্যান্ড শেপ অফ দ্য বডি ফলিং আন্ডার গ্র্যাভিটি। অর্থাৎ জি এর মান সেটা কার উপর ডিপেন্ড করছে না, ভরের উপর ডিপেন্ড করছে না, বস্তুর কি সাইজ তার উপর ডিপেন্ড করছে না, এবং কি আকৃতি তার উপর ডিপেন্ড করবে না। এবার আমরা যদি ভাবি যে আর ইকুয়াল টু আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি হয়, তার মানে কি পৃথিবীর পৃষ্ঠে বস্তুটা আছে ফর এনি পয়েন্ট অন দ্য আর সারফেস অফ দ্য আর্থ, সেক্ষেত্রে আমরা স্মল আর এর জায়গায় ক্যাপিটাল লিখলাম, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। নেক্সট আমরা দেখছি যে একটা গ্রাফ আঁকার চেষ্টা করা হলো যে জি এর সঙ্গে আর এর সাথে কি সম্পর্ক আছে, অর্থাৎ অভিকর্ষজ যে ত্বরণ তার সাথে দূরত্বের সঙ্গে কী সম্পর্ক। তা আমরা দেখেছি যে বর্গের সাথে ব্যস্ত সম্পর্ক হয়, তো সেক্ষেত্রে আমরা এরকম একটা লেখচিত্র আঁকতে পারি। নেক্সট আমরা দেখব যে এভারেজ ডেন্সিটি অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর গড় ঘনত্ব কত। ধরলাম পৃথিবীর ভর হলো ক্যাপিটাল এম, রেডিয়াস অফ দ্য আর্থ ক্যাপিটাল আর, অ্যান্ড এভারেজ ডেন্সিটি অফ দ্য আর্থ রো। তাহলে আমি যদি ভলিউম যদি ভাবি, অর্থাৎ পৃথিবীর যে আয়তন, আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, তাহলে আমি এখান থেকে ভি এর মানটা পেলাম 4/3 পাই আর কিউব। ভর এম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো, রো মানে ঘনত্ব, ডেন্সিটি, তাহলে ভর ইকুয়াল টু হলো আয়তন ইন্টু ঘনত্ব। জি সমান কি, জি সমান ছিল জি এম বাই আর স্কোয়ার, তাহলে এম এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিলাম, দেখে নিচে আর স্কোয়ার, আর স্কোয়ার আর কেউ এখানে কাটাকুটি হলে একটা থেকে গেল, অর্থাৎ জি ইকুয়াল টু হলো 4/3 পাই জি আর ইন্টু রো, তাহলে রো ইকুয়াল টু হলো 3g/4 পাই আর জি। তাহলে রো এর সঙ্গে জি এর সঙ্গে কী সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক আছে। যদি লেখচিত্র আঁকা যায় তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা এখান থেকে আমরা পাবো, অর্থাৎ জি এবং রো আঁকলাম, ও হচ্ছে মূল বিন্দু, তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন পেলাম যেটা মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ রো বাড়লে জি বাড়ছে, বিষয়টা এরকম আর কি। নেক্সট আমরা দেখব যে এই যে জি এর যে ব্যাপারটা বলা হলো, সেই জি এর মান কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক রকম থাকে। সেটা আমরা কিভাবে বলবো না, যদি কিনা পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উঁচুতে আমরা উঠি, তাহলে দেখা যাবে যে জি এর মানটা বাড়ছে না কমছে, সেটা আমরা দেখতে পাবো। আবার এমনও দেখতে পাবো যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি নিচের দিকে নামি, তো সেক্ষেত্রে আমরা জি এর মানটা কেমন হবে সেই মানটা আমরা দেখব। এছাড়া ঘূর্ণন গতির জন্য জি এর মান বাড়বে না কমবে, বা কোথাও বেশি হবে বা কোথাও কম হবে, সেটাও আমরা একটু দেখব অঙ্ক আকারে, বা আলোচনাও করব কোথাও বেশি কেন হচ্ছে বা কম হচ্ছে সেটা আমরা দেখি। এখানে এম ভরের পৃথিবী আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং পৃথিবীর পৃষ্ঠ বলতে এখানে এ বিন্দু আছে, আর আমরা বি বিন্দু যেখানে আছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা আছে, এইচ উচ্চতায়, অর্থাৎ বি বিন্দু আছে। টোটাল যে ছবিটা আছে, অর্থাৎ আর প্লাস এইচ, এই টোটালটা আমি একটা দূরত্ব ভাবতে পারি। তাহলে কি কি আমরা পাচ্ছি এখানে, অ্যাট দ্য পয়েন্ট এ, তাহলে এ বিন্দু মানে কি, এ বিন্দু মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, সেখানে জি ইকুয়াল টু কত হয় একটু আগেই দেখলাম, জিএম বাই আর স্কোয়ার, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার যদি বি বিন্দুতে আমরা দেখি, সেক্ষেত্রে কি লিখছি না, জি ড্যাশ ইকুয়াল টু হবে জিএম বাই আর প্লাস এইচ। আমি এখনই বলছিলাম যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এইচ উচ্চতা, এখান থেকে বি থেকে এ হচ্ছে এইচ উচ্চতা, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে আর প্লাস এইচ, অর্থাৎ অ্যাট দ্য পয়েন্ট বি
জি ড্যাশ ইকুয়াল টু হলো জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। নেক্সট আমরা 2 নম্বর সমীকরণকে আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার বাই এত। এইবারে আমরা অঙ্ক করব যে আর দিয়ে সব ভাগ করলাম, করলে এখানে কত আসবে লাস্টে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এবার আমরা যদি এটাকে লিখি তাহলে দেখো জি ড্যাশ ইকুয়াল হলো জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তবে এখানে বাইনোমিয়াল এক্সপ্যানশন যেটা দ্বিপদ যে বিস্তৃতি আছে সেটা আমরা এর পরের টার্মগুলো নেগলেক্ট করা হয়েছে, যেহেতু এইচ এর মানটা আর এর থেকে অনেকটা কম। যদি কিনা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় উচ্চতা খুব কম হয় সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে, অর্থাৎ জি ড্যাশ ইকুয়াল টু হবে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এটা দেখে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে উঠি, বা ধরো বি বিন্দুতে উঠলাম বা যত উঁচুতে উঠে না কেন, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা কমছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠবো তত অভিকর্ষ ত্বরণের মানটা কমে যাবে। কতটা কমছে সেটা আমরা দেখতে পাবো। This is the relationship between the value of acceleration due to the gravity at height h from the earth's surface and that on the earth's surface। আমি একটু সেটাই বললাম। এবার কতটা কমলো, অর্থাৎ জি মাইনাস জি ড্যাশ পরিবর্তন কতটা হলো অভিকর্ষ ত্বরণের, না ডিক্রিজ ইন দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি অ্যাট এ হাইট এইচ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। তা জি থেকে জি ড্যাশ বিয়োগ করলে কত হবে, না 2h জি বাই হচ্ছে আর। অর্থাৎ এই যে মানটা পেলে আমরা এই 2h জি বাই আর, এটাই কিন্তু আছে অভিকর্ষজ ত্বরণের মানটা কমে গেল। অর্থাৎ খুব পরিষ্কার বোঝা গেল যে এই যে জিটা ছিল সেটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে জি এর মান, আর এই জি ড্যাশ যেটা সেটা ছিল হচ্ছে এই উচ্চতায় জি ড্যাশ, তা পরিবর্তনটা কত হলো, না 2h জি বাই হচ্ছে আর। অর্থাৎ এই পরিমাণ অভিকর্ষ ত্বরণের মানটা কমে গেল। নেক্সট আমরা দেখি যে একইভাবে একটা অঙ্ক দেখি আমরা এই সূত্র দিয়ে করতে পারি কিনা। বলছে অ্যাট হোয়াট হাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ উইল দ্য ভ্যালু অফ জি be reduced by 36% from the value at the surface। radius of the earth দেওয়া আছে 6400 কিলোমিটার দেওয়া আছে। তা আমরা দেখি যে কত উচ্চতায় গিয়ে অভিকর্ষ ত্বরণের মানটা 36% কমছে। তা 36% কমা মানে কি, তাহলে আমার আছে কত, 64% আছে। তাহলে কীভাবে করলাম, না জি ড্যাশ ইকুয়াল টু হলো 64% অফ জি, সেটাই লেখা ছিল যে আমার রিডিউসড হয়েছে 36%। তার মানে এখন তাহলে কত আছে, না জি এর 64% আমার আছে। তাহলে জি ড্যাশ ইকুয়াল টু 64% অফ জি, এবং আমরা শতকরা জানি এবার জানি জি ড্যাশ ইকুয়াল টু কত হয়, না জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এর আমি দুই দিকে মান বসিয়ে দিলাম যে জি ড্যাশের মান কত, 64/100 ইন্টু জি, আর এখানে জি ড্যাশ ইকুয়াল টু তো আমরা জানি যে এইচ উচ্চতায় কত হয়, জি ইন্টু এটা এইচ উচ্চতায় হয়। দুই দিকে জি আর জি ক্যান্সেল হয়ে গেল, এটাকে আমি বর্গ আকারে নিয়ে আসতে পারবো। তার মানে 8/10 নিশ্চয়ই হবে। তাহলে 8/10 আর বাই আর প্লাস এইচ। এখান থেকে আমি এইচ এর মানটা নির্ণয় করলাম 1600 কিলোমিটার, কারণ আমার আর এর মানটা দেওয়া আছে। তাহলে আর এর মানটা যদি বসাই তাহলে 6400/4 হলে 1600 কিলোমিটার। তা উচ্চতা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা আমরা এখান থেকে পেলাম। একইভাবে এবার আমরা দেখি যে ভেরিয়েশন অফ জি উইথ ডেপথ, অর্থাৎ যদি কিনা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীপৃষ্ঠ থেকে আরও নিচের দিকে যদি নেওয়া যায় সেক্ষেত্রে আমার মানটা কত হয় সেটা তাহলে আমরা একবার দেখে নিই। তা আমি কি করলাম, এখানে এই যে ব্যাসার্ধ যেটা আছে টোটালটাতে ছিল আমার আর ব্যাসার্ধ ছিল, জানি যে পৃথিবী ব্যাসার্ধ আমরা আর ধরছি বারবার, এবং কতটা ভিতরে ঢুকলাম, ডি গভীরতা এলাম, ডি গভীরতা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতা এলাম। তাহলে এখানে কেন্দ্র থেকে তাহলে কতটা থাকলো, আর মাইনাস ডি, টোটালটা ছিল 4, দেখতে পাচ্ছ যে টোটালটা ছিল আর, তাহলে আর মাইনাস ডি হচ্ছে এখন ব্যাসার্ধ হলো। তাহলে অ্যাট দ্য পয়েন্ট এ, তার মানে কি পৃথিবী পৃষ্ঠে আমরা জানি যে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এবার যদি আমি ধরে নেই যে, এবং এটাও বলা থাকলো যে অ্যাসিউমিং দ্য আর্থ টু বি এ হোমোজিনিয়াস স্ফিয়ার, তাহলে এম মানে কত হবে, পৃথিবীর ভর আমরা জানি যে 4π
পাই আর কিউব, এটা আয়তন, তার সাথে ঘনত্ব গুণ করলাম, ঘনত্ব একটুখানি আগে দিলাম ডেন্সিটি, তাহলে এম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো, অ্যান্ড জি ইকুয়াল টু 4/3 পাই জি আর রো। এক্ষুনি আমরা রিলেশন পেয়েছি ডেন্সিটির সঙ্গে জি এর কী সম্পর্ক, সেখানে রিলেশনটা আমরা পেয়েছি। এবার a body at B experience gravitational force due to inner shaded sphere of radius r minus d and mass m dashed, অর্থাৎ এই যে বিন্দুটা আছে বি বিন্দু, এই বি বিন্দুতে আমাদের এই ব্যাসার্ধটা কত আছে, এইখানে স্পেয়ারটা কত ব্যাসার্ধ, আর মাইনাস ডি হচ্ছে ব্যাসার্ধ, এবং ধরলাম পৃথিবীর এই অংশটা কল্পনা করছি, তখন আমরা ধরলাম মাস হচ্ছে কত, এম ডাস্ট। অর্থাৎ সেক্ষেত্রে এম ডাস্ট ইকুয়াল টু হবে 4/3 মানে 4/3 পাই আর কিউব ইন্টু রো। তো আর এর জায়গায় আমাদের আর মাইনাস ডি হবে, খুব স্বাভাবিক, কারণ এখানে ব্যাসার্ধ আর মাইনাস ডি হয়েছে। তাহলে জি ডাস্ট ইকুয়াল টু কত হয় না, জি এম ডাস্ট বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার, কারণ এখানে একদম শুরুতেই দেখো লেখা আছে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমি যদি বি বিন্দুতে চলে আসি, তাহলে সেক্ষেত্রে আমার জি ডাস্ট ইকুয়াল টু জি এম ডাস্ট বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার হওয়া উচিত। এবার ঠিক একইভাবে আমরা কি করছি, মান বসালাম, এম ডাস্টের মান এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কত হলো, বসালে আমরা এই মানটা পেলাম, আর মাইনাস ডি হোল স্কোয়ার ছিল, এখানে ডি কিউব ছিল, কাটাকুটি হয়ে গেল, আর মাইনাস ডিটা থাকলো। অর্থাৎ জি ডাস্ট ইকুয়াল টু 4/3 পাই জি আর মাইনাস ডি ইন্টু রো। এবার কি করব না, জি ডাস্টকে জি দিয়ে ভাগ করে দিই। দেখো এখানে জি ডাস্টের মান বসানো হয়েছে, জি এর মান বসানো হয়েছে, তাহলে আমার কত হলো 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখানেও দেখো জি ডাস্ট ইকুয়াল টু হলো জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ডি গভীরতায় গিয়ে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমে গেল। যেমনভাবে এইচ উচ্চতায় কমে গেছিলো, ঠিক একইভাবে আবার ডি গভীরতায় গিয়েও জি ডাস্টের মানটাও কমে গেল, যদিও তার পরিমাণটা আলাদা। ওখানে ছিল জি ডাস্ট ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এখানে আছে আবার ডি বাই আর। The acceleration due to gravity decrease with the increase in depth, অর্থাৎ যদি গভীরতা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাক্সেলারেশনটা কিন্তু আবার কমছে। তার মানে কি, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন ডেপথ ডি। দুটো বিষয় খেয়াল রাখি, এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটা দেখি ভালো করে। যদি জি ডাস্টের মান আমি 0 বসাই, তাহলে আমার কী হবে, ডি ইকুয়াল টু আর হবে। এই ডি ইকুয়াল টু আর হওয়া মানে কি, তখন কিন্তু দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সেন্টার অফ আর্থ ইজ 0। সেন্টার অফ আর্থ 0 কেন বলছে না, ডিটা ছিল গভীরতা, সেই গভীরতা কত দূর, একদম আর পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাই যদি গভীরতা ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জি ডাস্টের মান কত হয়ে যাবে, 0। কারণ এই দুটোই সমান হলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে, খুব স্বাভাবিক, কারণ জি ডাস্টের মান হয়ে যাবে 0। এবং জি মাইনাস জি ডাস্ট, তাহলে আমি যদি এই সমীকরণটা থেকে সাইড চেঞ্জ করতাম, তাহলে কত হলো, জি ডি বাই আর। ঠিক একই রকমভাবে আমি লিখেছি যে ডি জি বাই আর, এটা হচ্ছে জি মাইনাস জি ডাস্টের মান। এটা কি না, ডিক্রিজ ইন দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ ডেপথ ডি অ্যান্ড ফ্রম দ্য আর্থ সারফেস, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ থেকে ডি গভীরতায় কতটা পরিবর্তন হলো না, জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু হবে ডি জি বাই আর। নেক্সট আমরা দেখি যে একটা অঙ্ক আমরা এখান থেকে দেখে নিই, প্রবলেমটা দেখি কেমন আছে। দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ হাইট এইচ অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ দ্য সেম অ্যাজ ইটস ভ্যালু অ্যাট এ ডেপথ ডি বিলো দ্য আর্থ সারফেস। ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ডি অ্যান্ড এইচ। অর্থাৎ এইচ উচ্চতায় যে অ্যাক্সেলারেশনের মান আছে আর ঠিক ডি গভীরতায় যদি অ্যাক্সেলারেশনের মান একই থাকে, তাহলে ডি এবং এইচের মধ্যে কি সম্পর্ক, এটাকে অন্যভাবে লেখা যেতে পারে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন হাইট এইচ অ্যান্ড ডেপথ ডি ফর দ্য সেম চেঞ্জ ইন জি। তাহলে আমি কি করছি না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ হাইট এইচ, আমরা এটা পেয়েছি যে সেটা জি অন দিয়ে লিখলাম এখন, তাহলে জি অন ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। একইভাবে
আমরা প্রথম থেকে লিখেছি যে r ইকুয়াল টু রেডিয়াস অফ আর্থ। অলসো দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ ডেপথ d, g2 ইকুয়াল টু হবে g ইন্টু 1 মাইনাস ডি বাই এইচ, অর্থাৎ h উচ্চতায় g1 সমান g ইন্টু 1 মাইনাস 2h বাই আর, আর d গভীরতায় g2 ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এখানে যে প্রশ্নটা বলছে যে দুটো সমান হলে তখন ডি এবং এইচ এর মধ্যে কি সম্পর্ক হবে, তা আমি ঠিক একইভাবে g1 ইকুয়াল টু g2 লিখলাম, অর্থাৎ এইচ উচ্চতায় যে মান এবং ডি গভীরতায় সেই মান যদি সমান হয় তাহলে এইচ এবং ডি এর মধ্যে সম্পর্ক পাবো। মান বসালাম দেখে, তাহলে মান যখন বসালাম তাহলে জি আর জি এখান থেকে কেটে গেল, 1 ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি যেটা দাঁড়াবে ডি ইকুয়াল টু 2h, অর্থাৎ গভীরতা ডি সমান কত হলো, উচ্চতার দ্বিগুণ। এইখানে আমাদের দেখব এই হচ্ছে এইচ এবং ডি এর মধ্যে সম্পর্ক আমরা এখান থেকে পেলাম। নেক্সট আমরা এক জায়গায় করেছি দুটো বিষয়, কেমন আছে না, এইচ উচ্চতায় যে মানটা সেটা কত হয়েছে না জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, যখন এইচ ইজ কম্পারেবল টু আর, অর্থাৎ এইচ কিন্তু এখন নেগলেক্ট করা হয়নি, তখন এই সূত্রটা লাগবে। আর যদি কিনা এইচকে আমরা একটু আরের তুলনায় অনেকটাই ছোট ধরি, তখন আমরা এই জি এইচ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর লাগবে। অর্থাৎ এইখানে আমাদের অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে সবসময় নিচের সমীকরণটা বসাতে হবে এরকম কোনো বিষয় না। যদি কিনা এইচ এর মানটা পৃথিবীর ব্যাসার্ধের থেকে অনেকটা কম হয় তখন এই সূত্রটা বসে অঙ্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই উপরে যে লাইনটা সেটা দিয়ে অঙ্কটা করতে হবে। এবার আমি গ্রাফটা দেখি কেমন আছে না, ইনসাইড দ্য আর্থ সেক্ষেত্রে দেখা যাবে যে আর এবং জি যে গ্রাফটা আঁকা হয়েছে, আর মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ দ্য আর্থ এবং জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তা ইনসাইড দ্য আর্থ দেখা যাবে যে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, কিন্তু অ্যাবাভ দ্য আর্থ সারফেস এখানে কিন্তু গ্রাফের নেচারটা পাল্টে যাচ্ছে। এই আর্থটা কি, এটা হচ্ছে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। এবার আমরা আরও একটু জানি যে জি এর মান রোটেশনের জন্য কি হয়, অর্থাৎ পৃথিবী যে নিজের অক্ষে ঘুরছে রোটেশন করছে তার জন্য জি এর কোথায় কি পরিবর্তন হয়, এবং খুব স্বাভাবিক যখন পৃথিবী আবর্তন করছে নিজের অক্ষের চারিদিকে তখন কি হবে, কখন পোল যে যখন আসবে কি হবে, বা নিরক্ষরেখা বরাবর যখন আসবে তখন কি জি এর মানটা একই থাকবে কি না, এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে দেখি এন এস এটা হচ্ছে অক্ষ, ওমেগা আমরা জানি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং ও হচ্ছে সেন্টার অফ দ্য আর্থ, এবং ক্যাপিটাল আর হলো রেডিয়াস অফ দ্য আর্থ। এবার আমরা এই বরাবর আমরা অর্থাৎ পরিধি বরাবর আমরা বিষয়টা বিবেচনা করব। কোনো একটা পজিশনে মনে করো এ পজিশনে আছে, এবার সেখানে আমরা কি করছি না, সেখানে আমরা দেখলাম যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো থিটা, কি না, দ্য ল্যাটিটিউড অফ এ পয়েন্ট এ অন দ্য সারফেস অফ দ্য আর্থ বি থিটা, এখানে থিটা কোণ উৎপন্ন হলো। অ্যাজ দ্য আর্থ রোটেটস উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, একটু আগে বললাম যেহেতু ওমেগা কৌণিক বেগে ঘুরছে অ্যাবাউট ইজ ওন অ্যাক্সিস, এন এস হচ্ছে নিজস্ব অক্ষ, ইন সার্কুলার পথ খুব স্বাভাবিক, তার বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, অব রেডিয়াস আর, তখন এই জায়গাটা এলাম দেখলাম এখানে রেডিয়াসটা কত হচ্ছে, এখানে যে ছোট্ট দেখেন দাগ আছে এখানে আর, আর ব্যাসার্ধ এখানটা আছে, এটা কিন্তু স্মল আর। এবার এই যদি হয় তাহলে আমরা কি জানি, আমরা প্রথমে আমরা এগুলো পড়েছি যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আছে সেটা কত হবে না, সেন্ট্রিফিউগাল ফোর্স অফ দ্য আর্থ এম ওমেগা স্কোয়ার। সেন্ট্রিফিউগাল কেন বলছে না, দু রকম ফোর্স হয়, একটা সেন্ট্রিপিটাল ফোর্স একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, অর্থাৎ কেন্দ্র অভিমুখে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, কিন্তু ঠিক তার অপোজিট ডিরেকশনে যে ফোর্স কাজ করে, অর্থাৎ যখন কিনা বৃত্তাকার পথ বরাবর কোনো একটা বস্তু আবর্তন করে তখন এই সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্সের কথাটা আলোচনা করা হয়। তো এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হচ্ছে কেন, কারণ তারা এই ডিরেকশনে টুয়ার্ডস এসি, অর্থাৎ এসি বরাবর কিন্তু আছে, অর্থাৎ এখানে কেন্দ্র অভিমুখে নেই,
তাই জন্য আমরা সেন্টিপিটাল ফোর্স না বলে এটাকে বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। তার মান কত? এম ওমেগা স্কোয়ার আর। খুব স্বাভাবিক। এবার দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ অন দ্য বডি এমজি। এখানে ছবিতেও দেখা যাচ্ছে যে এই যে এমজি যে বলটা আছে সেটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, এই যে এমজি, তাহলে এমজি হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, আর এম ওমেগা স্কোয়ার আর যেটা বললাম সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কিন্তু এসি বরাবর কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম দ্য কম্পোনেন্ট অফ সেন্ট্রিফিউগাল ফোর্স ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যাট দ্য পয়েন্ট এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এই পয়েন্টে গিয়ে আমাদের এম ওমেগা স্কোয়ার আর কস থিটা কথাটা আমরা বলতে পারি। অর্থাৎ কম্পোনেন্ট যে আমরা এখন লিখলাম। এবার কি করছি? এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তো হঠাৎ করে আমরা দেখছি যে এই বিষয়টা এখানে কেন এলো? এই যেটা একটুখানি আগে বলছিলাম, অত খেয়াল করে আমি যেটা বলতে চাইছি, এই আর মানে কিন্তু হচ্ছে আর কস থিটা। ভালো করে দেখো, আর মানে কিন্তু হচ্ছে আর কস থিটা। কেন হচ্ছে আর কস থিটা? না, এই যেটা আছে থিটার বললাম, আবার বলছি থিটা, এটা থিটা, থিটা উঠলে একটু সাইন থিটা, তার মানে কি এই বরাবর তাহলে কী হবে? কস থিটা। তার মানে এইটা হচ্ছে কস থিটা আর, তার মানে আর ইকুয়াল হবে কত? আর কস থিটা। মান বসিয়ে দিলাম, সোজা কথা, আর ইকুয়াল হচ্ছে আর কস থিটা হয়। তাহলে আমার কত হলো? এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, দুটো কস হয়ে গেল, এখন তাহলে আর কস স্কোয়ার থিটা হলো। রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য মাস এম টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ কত হচ্ছে? না, এফ ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তার মানে কি এই টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ সেটা হচ্ছে এম জি, আর এটা বললাম যে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমাদের কি হলো? না, এই দুটো বিয়োগ করলে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্সের মানটা পেয়ে যাবো। অর্থাৎ এফ ইকুয়াল হবে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এবার তোমরা পারবে, এখান থেকে এম জি কমন নিলাম, তাহলে হবে এম জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা। এবার কয়েকটা বিষয় একটু লক্ষ্য করো যে জি ড্যাশ ইকুয়াল টু কত হয়? না, এফ বাই এম আমরা জানি। তাহলে ত্বরণ যেহেতু হয় তাহলে বল কিন্তু ভর দিয়ে ভাগ করা দিলে ত্বরণের মান পেয়ে যাবো। এফ এর মান, এম এর মান, তাহলে এম কেটে গেল, এখানে এফ এর মান বসালাম, তাহলে আমার এম কেটে গেলে কি থাকবে? না, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা। দুটো পয়েন্ট আলোচনা করব, দুটো বিষয়। অ্যাট দ্য পোল থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি। পোল মানে কি? মেরু। তার মানে এইটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তাহলে এই থিটা যেটা আছে অ্যাঙ্গেলটা, এটাকে আস্তে বাড়াচ্ছি আমি, তাহলে বাড়াতে 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 এই এনে যখন যাবে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ এটা হচ্ছে পোল। তাহলে অ্যাট দ্য পোল থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে কস থিটা মান 0 হয়। মান বসাই আমরা, তাহলে দেখা যাবে জি ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল কত? জি। তাহলে এখান থেকে আমি মান বসালাম, কস থিটার মধ্যে 0 হয়, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল। তার মানে জি এর সঙ্গে 1 গুণ করলাম, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু হলো জি। অ্যাট দ্য ইকুয়েটার থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, মানে এই যে নিরক্ষরেখা যেটা আছে, তাহলে আমার এই থিটাটাকে একদম আরও ছোট করে দিই, ছোট করে, তাহলে থিটা মানটা কত হতে পারে? 0 ডিগ্রি হতে পারে। এই যখন 0 ডিগ্রি যখন হলো তখন কস থিটার মান হবে 1, এবং সেক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু হবে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই হচ্ছে জি। এবার একটু আমি যদি আলোচনা করি, এখানটা ভালো করে খেয়াল করবে, এই যে জি এর মান কিন্তু দুই জায়গায় দুই রকম হলো। অর্থাৎ মেরুতে যে মানটা হচ্ছে আর ইকুয়েটার মানে পোলে যে মানটা হচ্ছে সেটা কিন্তু নিরক্ষরেখা বা ইকুয়েটারে কিন্তু মানটা একটু আলাদা হলো। কত হলো? না, পোলে জি ড্যাশ ইকুয়াল টু জি, আর এখানে হচ্ছে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। সাধারণত কি হয়, মেরুতে সাধারণত এই জি এর মানটা আসলে বেশি হয়, এবং এখানে হচ্ছে মেরুর মানটা, মানে নিরক্ষীয় রেখা যেটা আছে সেখানে জি ড্যাশের মানটা বা জি এর মানটা এখানে কম হচ্ছে। তো ঠিক তাই আমরা যেটা পড়েছি যে জি এর মানটা হচ্ছে ধ্রুবক, কিন্তু জি এর মানটা ধ্রুবক মানে কত হয়? যে জি এর মানটা হচ্ছে আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তা সেক্ষেত্রে আমরা দেখছি যে জি এর মানটা সিজিএস পদ্ধতি বললে 980 লিখি, বা কেউ আমরা 981ও লিখি।
অর্থাৎ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু জি এর যে মানটা সেটা কিন্তু আসলে একটু সামান্য পরিবর্তন হচ্ছে। সাধারণত জি এর যে মান হয় 983 হতে পারে, অর্থাৎ 983 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা সেটা 978 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারও কিন্তু হতে পারে। তার মানে জি এর মানটা তোমরা যেটা জানলে বা এখন যেটা বোঝা গেল যে ডিউ টু রোটেশন এই মান একটু কম বেশি হতে পারে, সেটা খুবই কম, নগণ্য। এবার আমরা দেখব যে কেপলারস ল অফ প্ল্যানেটরি মোশন, অর্থাৎ কেপলারের যে সূত্র, মানে গ্রহ সম্বন্ধীয় যে রোটেশন কীভাবে করছে সেই সূত্রগুলো আমরা একটু দেখি। সেটা আমরা 3টে সূত্র আমরা জানি। প্রথম যে সূত্র আছে সেটাকে বলা হয় কি ফার্স্ট ল, এবং সেটা আরেকটা নাম আছে ল অফ অরবিট। সেখানে কি বলা আছে, ইচ প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট উইথ দ্য সান সিচুয়েটেড অ্যাট ওয়ান অফ ইটস ফোসাই। ছবি যদি আঁকা যায় তাহলে আমরা দেখছি সেই ছবিতে সান মাঝখানে আছে, এখানটা আছে, এবং এটা একটা ইলেকট্রিক্যাল শেপ। সেটা আমরা জানি যে পৃথিবীতে পুরোপুরি গোল না, একটু ইলেকট্রিক্যাল শেপই হয়। তার দুটো অ্যাক্সিস থাকে, এটা আমরা মেজর অ্যাক্সিস, সেটা 2a দিয়ে প্রকাশ করলাম, আর একটা মাইনর অ্যাক্সিস, সেটাকে আমরা 2b দিয়ে প্রকাশ করলাম। তাহলে প্রথম সূত্রটা কি বললাম না, সূর্যকে একটি ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে এখানে প্ল্যানেট যেভাবে ঘুরছে, তাহলে সূর্যকে একটা ফোকাসে রেখে এই গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এটা হচ্ছে প্রথম সূত্র কেপলারের। আর সেকেন্ড সূত্র আমরা দেখি এবার। সেকেন্ড ল হচ্ছে ল অফ এরিয়া, আরেকটা নাম। সেখানে কি বললো, দ্য লাইন জয়নিং দ্য সান অ্যান্ড এ প্ল্যানেট সুইফটস আউট ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, দ্যাট ইজ দ্য এরিয়াল ভেলোসিটি অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ কনস্ট্যান্ট। তো এখানে একটা ছবি আঁকা হলো, দেখা যাচ্ছে এখানে সূর্য আছে। তাহলে সূত্রটাকে আমি একটু বুঝি যে কি বলছে। বলছে দ্য লাইন জয়নিং দ্য সান অ্যান্ড এ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, অর্থাৎ সূর্য এবং যে কোনো গ্রহের সংযোজক সরলরেখা, এইগুলো এটা এই যে কোনো সংযোজক সরলরেখা অর্থাৎ দূরক সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে এই ছবিটা দেখে যেটা বলা যেতে পারে, এই যে অংশটা আছে, এই যে ক্ষেত্রফলটা আর এই দিকে যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু সমান আছে। কেন না, সমান সময় কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সমান দূরত্ব না, সমান ক্ষেত্রফল অতিক্রম করছে। তাহলে কি বলা হলো, যে সূর্য এবং যে কোনো গ্রহের সংযোজক সরলরেখা অর্থাৎ দূরক সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা সেকেন্ড ল। থার্ড আমরা দেখি আরেকটা সূত্র, যেটাকে আমরা বলে থাকি ল অফ পিরিয়ডস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমাদের গাণিতিক সমস্যা আমাদের করতে হয়। কি বললো, দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রিভলিউশন অফ এ প্ল্যানেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য লেন্থ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ ইটস ইলিপ্টিক্যাল অরবিট। অর্থাৎ সূর্যের চারিদিকে প্রতিটা গ্রহের আবর্তনকালের বর্গ, মানে টি স্কোয়ার, আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ আর কিউব, অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। টি হচ্ছে টাইম পিরিয়ড, আর হচ্ছে গড় দূরত্ব। কেমন আছে অঙ্ক, যে বলা হলো ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সান suddenly decreased to half of its present value, then how many days will make a year? যদি দেখা যায় যে হঠাৎ করে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বে অর্ধেক হয়ে গেছে, তাহলে বছরের এক বছর কতদিন হবে? সাধারণত আমরা জানি এক বছর মানে 365 দিন। তাহলে সেটা আমরা কীভাবে অঙ্কটা করব না, লেট দ্য প্রেজেন্ট ডিস্টেন্স অফ দ্য আর্থ from the sun are time period t,
ওখানে লিখলাম যে টি 365 দিন 365 ডেজ অ্যান্ড ডিস্টেন্স ডিক্রিজ টু r/2, কারণ আমাদের প্রশ্নই ছিল যে দূরত্ব বর্তমান দূরত্ব অর্ধেক হয়ে গেল, তার মানে আমি কী করলাম আর এর জায়গায় লিখবো r/2। দ্য করসপন্ডিং টাইম পিরিয়ড ইজ t1, অর্থাৎ যখন কিনা দূরত্ব r তখন টাইম পিরিয়ড t, আর যখন দূরত্ব r/2 তখন টাইম পিরিয়ড t1। তাহলে আমাকে বের করতে হবে t1 এর মানটা আমাকে বের করতে হবে। তা কেপলার সূত্র অনুসারে আমরা কি দেখলাম যে t²/t³ ইকুয়াল টু t1² r1 কিউব, t1² ইকুয়াল টু t1² কিউব। তাহলে আমি এখানে কোনাকুনি গুণ করলাম, তাহলে t1² ইকুয়াল টু t² ইন্টু r1³ খুব স্বাভাবিক। টি এর মা এটাকে আমি স্কোয়ার ছিল, এটা রুট হয়ে গেল, তাহলে টি চলে এলো। আর r1 সমান আমি বলেছিলাম যে কি ছিল না, যা ছিল তার অর্ধেক, অর্থাৎ r1 এর জায়গায় লিখবো r/2। আর তো আরই থাকলো, টি এর মান আগেই বলা ছিল 365 বসানো হলো, তাহলে আমার এখানে মান বসালাম, মান বসে হলো 365/2√2 ইকুয়াল হবে 129, অর্থাৎ 129 দিন। অর্থাৎ যদি দেখা যায় যে বর্তমান দূরত্ব অর্ধেক দূরত্ব হয় তাহলে 129 দিনে 1 বছর হবে। এবার তোমাদেরকে বলি, আমরা এই প্রথম যে ক্লাসটা দুটো ভাগে ভাগ করছি, আমরা এই প্রথম অংশটা এই পর্যন্ত পড়লাম, কিন্তু এখানে অঙ্ক করার সময় বা এর পরে নেক্সট ক্লাসে আমি দেখব বা দেখাবো, অঙ্ক করার সময় তোমার যদি ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম না থাকে তাহলে তোমরা রুট আকারে যদি রেখে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে নম্বর পাচ্ছ। অর্থাৎ ক্যালকুলেটর ছাড়াও কিন্তু যতদূর সম্ভব সেই পর্যন্ত তোমরা মানটা লিখবে। এই অধ্যায়ে আমরা গ্র্যাভিটেশনে আমরা 2 নম্বরের প্রশ্ন পাবো একটি, 3 নম্বরের প্রশ্ন আমরা একটা পাবো। সেটা গাণিতিক হতে পারে, থিওরিটিক্যাল হতে পারে, অবশ্যই থিওরিটিক্যালে সেখানে সূত্র থাকতে পারে, বিভিন্ন একক থাকতে পারে, বা এরকম বিভিন্নভাবে যেমনভাবে বললাম সেই বিষয়গুলো আমরা জোর দেবো। তাহলে আজ আমরা প্রথম ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, অসুবিধা হলে বলবে, ভালোভাবে পড়াশোনা করো। নমস্কার।